8 মিনিটের কমান্ডো অভিযানে চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাই ঘটনার অবসান। গুলিতে অস্ত্রধারী নিহত, পাইলট ক্যাবিন ক্রু সহ যাত্রীরা নিরাপদ। কর্ণফুলীর তলদেশে দেশের প্রথম সুড়ঙ্গ পথের খনন শুরু, যুক্ত হবে কক্সবাজারের মহাসড়কের সঙ্গে। প্রধানমন্ত্রী বললেন, উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করল বাংলাদেশ। চকবাজারে পুড়ে যাওয়া গাড়ির সিলিন্ডার অক্ষত, ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই আগুন, বলছেন প্রত্যক্ষদর্শীরা। সব দিক মাথায় রেখেই চলছে তদন্ত। ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও টনক নড়েনি পুরান ঢাকাবাসীর। এখনও সচল হাজার হাজার কারখানা, ঝুলছে গুদাম ভাড়ার নোটিশ, ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের 3টি রিট। এবং ডাকসু নির্বাচনে ছাত্রলীগের শোভন রব্বানী পরিষদ ক্ষুব্ধরা দিচ্ছেন নতুন প্যানেল। প্রার্থী চূড়ান্ত বাম দলগুলোর, বিভিন্ন দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শিরিন আক্তার। অবসান ঘটল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শ্বাসরুদ্ধকর বিমান ছিনতাই ঘটনার। সেনা ও নৌবাহিনীর যৌথ দলের কমান্ডো অভিযানে মাত্র 8 মিনিটের মধ্যেই ছিনতাইকারীকে নিবৃত্ত করা হয়। এ সময় গোলাগুলিতে অস্ত্রধারী নিহত হয়। এ অভিযানে সেনাবাহিনীকে সহায়তা করে নৌবাহিনী ও র্যাব। অভিযান শেষে রোববার রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। আজহার লিমনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র 8 মিনিটের প্যারা কমান্ডো অভিযানে অবসান হলো 2.5 ঘন্টার কথিত বিমান ছিনতাই নাটকের। সেনাবাহিনী জানায়, অভিযানে অস্ত্রধারী নিহত হলো, নিরাপদে নামিয়ে নেওয়া হয়েছে BG-147 দুবাইগামী ফ্লাইটটির 142 জন যাত্রী ও 5 জন ক্রুকে। অভিযান শেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার রাত 8:30টায় ব্রিফিং করে সেনাবাহিনী। অভিযান পরিচালনা করার মধ্য দিয়ে এই ছিনতাইয়ের অবসান হয়। ছিনতাইকারী একজন, তার বয়স আনুমানিক 25-26 বছর। ছিনতাইকারীকে নিবৃত্ত করার জন্য আমাদের কমান্ডো বাহিনী প্রথমে তাকে গ্রেফতার করার বা তাকে সারেন্ডার করার জন্য আহ্বান জানিয়েছিল, কিন্তু সে এই আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলে তার উপর স্বাভাবিক অ্যাকশন যেটা সেটাই হয়েছে এবং আমাদের সাথে গোলাগুলিতে ছিনতাইকারী প্রথমে আহত এবং পরবর্তীতে আমরা জেনেছি যে সে ইতিমধ্যেই মারা গেছে। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি অংশ নেন বিমান বাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরাও। এটা একটা রিক্সেবল ছিল, বিদেশ থেকে আগত যাত্রীরা ছিল এবং আমাদের অভ্যন্তরীণ যাত্রীও ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা অতি কৃতজ্ঞ যে সবাইকে অক্ষতভাবে এবং বিমানের কোনো ক্ষতি হয়নি। এর আগে দুবাইগামী যাত্রীবাহী বিমানটি রোববার বিকাল 3:20 ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। প্রথমে কেবিন ক্রুদের একজন বিমানে অস্ত্রধারী আছে বলে সন্দেহ করে। পাইলট কোনো ঝুঁকি না নিয়ে নিরাপত্তার স্বার্থে বিকেল 5:40 শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন। বিমানটিকে ঘিরে রাখে বিশেষ কমান্ডো বাহিনী। নিরাপদে নামিয়ে নেওয়া হয় যাত্রীদের, বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বেরিয়ে এসে যাত্রীরা জানান শ্বাসরুদ্ধকর এই অভিজ্ঞতার কথা। মাঝপথে আসার পরে একটা লোকে ওখানে 2-3টা ফায়ার করছে। এরপরে দেখতে বিমান আর উপরে যাইতেছে, নিচে যাইতেছে, গৈরান মারতেছে। ফায়ার করা বলে ক্রুরা সামনে আসো, ক্রুরা সব পিছনে ছিল, সামনে যেতে বলছে, ক্রুরা ভয় সামনে যায় নাই। এদিকে ঘটনা খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 2.5 ঘন্টার জিম্মি নাটকের অবসান হলো কমান্ডো বাহিনীর মাত্র 8 মিনিটের অভিযানে। যে অভিযানে মৃত্যু হয়েছে ছিনতাইকারীর, কিন্তু এই বিমান ছিনতাই নিয়ে যেসব প্রশ্নের উত্তর মেলেনি তা সহসা মিলবে বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বদানকারী কমান্ডো বাহিনীর সদস্যরা। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে বিমান ছিনতাই চেষ্টার ঘটনা কেন্দ্র করে প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইটের ওঠানামা স্বাভাবিক হয়। রোববার রাত 10:30টার দিকে রানওয়ে চালু হলেও ফ্লাইটের শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েন বহু যাত্রী। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
প্রায় 2.5 ঘন্টা জিম্মি নাটকে চরম ভোগান্তিতে পড়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীরা। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। দুবাই, আবুধাবি, মাস্কাটগামী কয়েকটি ফ্লাইটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। রোববার বিকেল 5:30টার পর থেকে রাত 10:30টা পর্যন্ত বিমানবন্দরে সব কার্যক্রম বন্ধ থাকায় চরম বিপাকে পড়ে যাত্রীরা। ঢাকা থেকে এখনো ফ্লাইট ছাড়ে নাই, এখান থেকে ক্লিয়ারিং দিলে ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে, তো কখন পাবো এটা কোনো আমার জানা নাই। স্টিল কোনো ফিক্স শিডিউল দেয় না কখন ফ্লাইট ছাড়বে। আর ইনফ্যাক্ট তারা ওয়েট করতেছে ঢাকা থেকে ফ্লাইটগুলো আসার জন্য, আসলে তারপরেই মেবি ছাড়বে। কর্তৃপক্ষ বলতেছে তো এখানে যদি লাইন ক্লিয়ার হয় ফ্লাইট আসবে, আমরা তো এখানে বসে রয়েছি। ফ্লাইট বিলম্বের কারণে দূর দূরান্ত থেকে আসা লোকজনের অনেকেই প্রিয়জনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। রেড অ্যালার্ট জারি করা হলো, তখন চিন্তায় ছিলাম আমার ছেলে নাকি এই বিমানে আছে। বিমানটা 7টার সময় এখানে নামার কথা, এখন নামছে ঢাকার মধ্যে। এখন উনি এখানে ঢাকার মধ্যেও আছে, এখানে এখনো পৌঁছে নাই। 3টা বাজে এখানে আসছি, এখনো তো জানতে পারতেছি না। জানতে পারতাম বা ফ্লাইটে উঠতেছে তাহলে আমরা চলে যেতাম। তবে সব উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বিমান ছিনতাই ঘটনার অবসানে স্বস্তি নামে সবার মাঝে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় অস্ত্র বহন করে ভেতরে প্রবেশ করা সম্ভব নয়। ভেতরের কেউ অস্ত্র সরবরাহ করে থাকতে পারে বলে ধারণা সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসানের। রোববার রাতে সিভিল এভিয়েশন কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। সিসিটিভি সব দেখছি, এখন আমার কাছে দুইটা সমস্যা। একটা হলো যে ওই লোকটার চেহারা দরকার, অ্যাকচুয়ালি ওই লোকটা কে, তাহলে আমি তার গতিবিধিটা আরেকটু ব্যাকটেক করে হলো বা ওখানে কি চেকিং হয়েছে না হয়েছে দেখতে পারতাম। কারণ ওই চেকিংটা আমি এখন জিজ্ঞেস করবো, আর ছবি যাতে একটা পাঠায় অ্যাটলিস্ট, এবং তার বডিটা চেক হয়েছে কি না, তাহলে বোঝা যেত যে সে ওই আর্চওয়েটা অথবা স্ক্যানিং মেশিনটা কীভাবে পার হয়েছে। তো যদি ওখানে কিছু না পায় তাহলে আমাকে হয়তো একটা অ্যাজাম্পশন আসতে পারে, তাহলে কি বাইরে থেকে কেউ কিছু সাপ্লাই দিয়েছে। এবার অন্য প্রসঙ্গ। শুরু হলো কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দেশের প্রথম সুড়ঙ্গ পথের খনন কাজ। রোববার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গবন্ধু টানেলের খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজেরও উদ্বোধন করেন তিনি। পরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নে নতুন ধাপে প্রবেশ করল বাংলাদেশ। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে আরও জানাচ্ছেন আজহার লিমন। টানেল যুগে প্রবেশ করল বাংলাদেশ। এ নিয়ে বঙ্গোপসাগরের উপকূল জুড়ে সাজ রব। খরস্রোতা কর্ণফুলীর স্বাভাবিক প্রবাহকে ব্যাহত না করেই পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত নির্মিত হচ্ছে প্রায় 3.5 কিলোমিটারের মাল্টি লেনের বঙ্গবন্ধু টানেল। রবিবার সকালে নগরীর নেভাল একাডেমির পশ্চিম প্রান্ত থেকে এর 2টি টিউবের খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই স্থানে চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত 16.5 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এরপর পতেঙ্গা সমুদ্র সৈকতে সুধী সমাবেশে যোগ দেন তিনি। দক্ষিণ পূর্ব এশিয়ায় এত বিশাল একটা নদীর নিচ দিয়ে প্রথম টানেলটা বাংলাদেশে নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রকল্পগুলোর প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। আমাদের এই টানেল নির্মাণ হলে যোগাযোগের শুধু সুবিধা তা হবে না, আমাদের ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন সবকিছুই উন্নতি হবে। সরকার প্রধান বলেন, জলবায়ুর পরিবর্তন, জনসংখ্যার ঘনত্বের কথা মাথায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে তার সরকার। আজকে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ উন্নীত হয়েছে, গ্রাজুয়েশন পেয়েছে। এটাকে ধরে রেখেই আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এই টানেলটা শেষ হতে 2022 সালে এটার শেষ হবে। আমরা মনে করি যে এরপর এই পুরো এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন আরো ব্যাপকভাবে হবে। পুরোপুরি প্রস্তুত হলে 80 কিলোমিটার গতিতে যানবাহন চলাচল করতে পারবে 2টি টিউবের 4টি লেন দিয়ে। অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার এই প্রকল্প শুধু ব্যস্ত এ বাণিজ্যিক নগরীর চাকার গতি বাড়াবে না, বহুমুখী এ প্রকল্পের সফল বাস্তবায়ন গতি আনবে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যেরও। পতেঙ্গা সমুদ্র বন্দর থেকে আজহার লিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। 3.4 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চট্টগ্রাম সদরকে সংযুক্ত করবে আনোয়ারা উপজেলার সঙ্গে। পরে যুক্ত হবে কক্সবাজারের 4 লেন সড়কে। আধুনিক এই প্রকল্পের মাধ্যমে নবযাত্রায় পা বাড়ালো বন্দর নগরী। ভবিষ্যতে যার রূপ নেবে চীনের সাংহাই নগরীর আদলে। দেবাশিস রায় রিপোর্ট।
টানেল বা সুড়ঙ্গ পথ, তাও আবার নদীর তলদেশে। বহির্বিশ্বে বিষয়টি নতুন না হলেও আর্থসামাজিক উন্নয়নের পথে এগিয়ে চলা বাংলাদেশের জন্য এটি পুরোদমে নতুন অধ্যায়, নতুন সূচনা যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে। চট্টগ্রামকে যে কর্ণফুলী নদী বিভক্ত করেছে দুই ভাগে, সেই নদীকে বাঁচিয়ে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা আনতে 2016 সাল থেকে নির্মাণ শুরু হয়েছে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের। নদীর তলদেশে 31 মিটার গভীর দিয়ে টানেল বোরিং মেশিন বা টিবিএম দিয়ে খননের পর তাতে সংযোজন করা হবে 2টি টিউব, আর এর মধ্যেই নির্মাণ করা হবে মাল্টি লেইনের সড়ক ব্যবস্থা, যেই সড়ক গতি আনবে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের। 9,880 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনা নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি, যার 32% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই গাড়ি চলবে টানেলে, জানালেন প্রকল্প পরিচালক। চট্টগ্রামকে বাইপাস করে ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে যাওয়া যাবে, উল্লেখযোগ্য হারে আপনার সময়ের সাশ্রয় হবে, আর প্লাস চট্টগ্রাম শহরের যানজটে উল্লেখযোগ্য অবদান রাখবেন। 2022 সালের ডিসেম্বরের মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারব। বাণিজ্যিক নগরী চট্টগ্রামের নিরবচ্ছিন্ন এবং যুগোপযোগী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতেই প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার। এটি দিয়ে বন্দরের সুযোগ সুবিধা আগামীতে যেমন বাড়বে, ঠিক তেমনি এই টানেলকে পরবর্তীতে যোগ করা হবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার 4 লেনের সড়কের সাথে। নীতি নির্ধারকরা আশা করছেন 2022 সাল নাগাদ এটি চালু হলে চীনের সাংহাই নগরীর মতো চট্টগ্রামও পরিণত হবে 1 সিটি 2 টাউনের আদলে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। ঠাকুরগাঁয়ে সংঘর্ষে 3 জন নিহতের 11 দিন পর আদালতে বিজিবির বিরুদ্ধে গ্রামবাসী লিখিত অভিযোগ। 6 মার্চ মামলা গ্রহণে শুনানির দিন ধার্য। চকবাজারে চুরিহাট্টায় পুড়ে যাওয়া গাড়ির সিলিন্ডার অক্ষত রয়েছে। গাড়ির মালিকের দাবি, ওপর থেকে আগুন এসে পড়ে তার গাড়িতে, আর তাতেই গাড়িটিতে আগুন ধরে যায়। তবে স্থানীয় বাসিন্দা ও কেমিক্যাল ব্যবসায়ীরা এখনও বলছেন গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তবে বিশেষজ্ঞরা বলছেন সিলিন্ডার বিস্ফোরণ হলে গাড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কথা। সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করেই প্রকৃত কারণ জানাতে চায় তদন্ত কমিটি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। চকবাজারের চুরিহাট্টার ঘটনায় প্রকাশ হওয়া সিসিটিভির ফুটেজে দেখা যায় রাজমহল রেস্তোরাঁয় কাজ করছেন কর্মীরা। হঠাৎ বিস্ফোরণে উপর থেকে নেমে আসে বিভিন্ন ধরনের বোতল, কাগজের কার্টন ইত্যাদি। আবার রাজমহলের ঠিক উপরে ওয়াহেদ ম্যানশনের দোতলায় রোববারও দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে একই রকম বডি স্প্রের বোতল। তাহলে কি আগুনের তাপে বিস্ফোরিত হয়ে ছিটকে পড়েছিল এসব? এলাকার লোকজন নিজ দাবিতে অনড়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন। একটা গাড়ি উপরে দিকে উঠে গেছে, প্রায় 15 থেকে 20 ফুট উপরে, আকাশের উপরে। তো উপর থেকে যখন পরে মাটিতে আঘাত করছে, তখন মনে হয়েছে যে বাড়িতে ভূমিকম্প, ওয়ালগুলো কাঁপতেছে। তাকে দেখি যে দাও এই দিকটা জ্বলতেছে, আর আগুনের দোতলায় জ্বলতেছে না এইখানে রাস্তার মাঝখান থেকে জ্বলতেছে সব। প্রাইভেট কারটা মনে হয় 60 থেকে 70 ফিট উপরে উঠে গেছে বাস্ট হওয়ার সাথে সাথে। তবে পুড়ে যাওয়া গাড়ির মালিকের দাবি, উপর থেকে একটি অগ্নিকুণ্ড পড়ে তার গাড়ির উপর, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। হঠাৎ দেখলাম একটা বিকট আওয়াজের সাথে সাথে দেখলাম উপর থেকে একটা আগুনের বিশাল একটা গোলা এসে আমার গাড়ির উপরে পড়লো, ঠিক গাড়ির বনেটের উপরে পড়ছে, সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায়। এদিকে সরেজমিন পুড়ে যাওয়া গাড়িগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় একটি গাড়ির গ্যাস সিলিন্ডার অক্ষতই আছে, আরেকটি ছিল পেট্রোল চালিত। গাড়িগুলোর প্লাস্টিক রেক্সিন পুড়ে গেলেও মূল কাঠামো ঠিকই আছে। বিশেষজ্ঞরা বলছেন সিলিন্ডার বিস্ফোরণ হলে পুরো গাড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। সিলিন্ডার ব্লাস্ট হলে কিন্তু গাড়িটাও ডিস্ট্রয় হয়ে যাওয়ার কথা, ছিন্ন ভিন্ন হওয়ার কথা আপনি যা বলছিলেন, কিন্তু সেটাও দেখলাম না। কিন্তু পরবর্তীতে আমাদেরকে ভিন্ন গণমাধ্যম বা এই ফুটেজ দেখে মনে হয় কোনো পাশে কেমিক্যালস বলেন বা গ্যাস থেকে এই ঘটনা ঘটে গেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি বলছে তদন্ত শেষেই বলা যাবে আগুনের মূল কারণ। আমরা এখন সমস্ত উপাত্তগুলো আমরা বিশ্লেষণ করব, সবগুলো আমরা কালেকশন করে বললাম, প্রাইমারি ডাটা অ্যাজ ওয়েল এজ সেকেন্ডারি ডাটা দুটোই আমরা কিন্তু কালেকশন করেছি। রোববারও দক্ষিণ সিটির তত্ত্বাবধানে সরিয়ে নেওয়া হয় ওয়াহিদ ম্যানশনের রাসায়নিক দ্রব্য। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে রোববার তৃতীয় দিনের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে চকবাজারে ভয়াবহ আগুনে নিহতের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের কাজ। এ পর্যন্ত 38 জনের নমুনা সংগ্রহ করেছে সিআইডি।
ভাইয়ের সন্ধানে বরিশালের ভোলা থেকে ঢাকায় এসেছেন আলাউদ্দিন। খুঁজে ফিরছেন প্রিয় ভাইয়ের মুখ। চকবাজার এলাকায় রিকশা চালাতেন তার ভাই শাহাবুদ্দিন। বুধবার থেকে নিখোঁজ তিনি। ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে ওই টাইমে কিন্তু তার মোবাইলটা বন্ধ। ওইখান থেকে আমাকে একটা আকর্ষণ যে আমার ওইখানে আমার ভাই মারা গেছে। এমন অনেক গল্প ঘুরে বেড়াচ্ছে ঢাকা মেডিকেলের মর্গের আশপাশে। চকবাজারের আগুনে শুধু শরীরই নয়, পুড়ে গেছে অনেকের সাজানো ঘর। বুধবার দিন রাত্রে থেকে আর বাসায় ফিরে নাই। আজকে 5 দিন হয়ে গেছে, ওনার কোনো খোঁজ খবর নাই। রোববারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নমুনা সংগ্রহের কাজ করে সিআইডি। এখন পর্যন্ত 21টি মরদেহের বিপরীতে 38 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বেশ সময় লাগবে, তবে আমরা এটুকু বলতে পারি যে সর্বোচ্চ দ্রুততায় ল্যাবরেটরিতে কাজ চলছে। বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানিয়েছেন, চুড়িহাট্টায় দগ্ধ 6 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। 6 জন আছে, তার মধ্যে 60%, 50%, এরকম অনেক 35%, এরকম অনেক মেজর বার্ন উইথ ইনহেলেশন ইনজুরি। এদিকে দুপুরে দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন। সরকারের পক্ষ থেকে এই কারখানাগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারেই অবস্থান, কাজে আমরা আশা করি যে দ্রুত সময়ের ভিতরে এগুলো যথাযথ জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব হবে। 19 মরদেহের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে 3 জনের লাশ, হৃদরোগ ইনস্টিটিউটে 5 জন, সোহরাওয়ার্দীতে 4 জন, মিডফোর্ডে 4 জন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 3 জনের লাশ রাখা হয়েছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরাতে 9 বছর আগের উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়ায় আদালতের হস্তক্ষেপ চেয়েছে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনগুলো। চকবাজারের ঘটনায় রোববার বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে আলাদা 3টি রিটের মাধ্যমে এই হস্তক্ষেপ চান তারা। সোমবার এই রিটের শুনানি হবে। 2010 সালের নিমতলির ভয়াবহ আগুনে 124 জন নিহত হওয়ার পর পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরানোর নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত, কিন্তু গত 9 বছরে আদালতের এই আদেশ বাস্তবায়ন হয়নি। আমলে নেওয়া হয়নি এ সংক্রান্ত কমিটির রিপোর্ট ও সুপারিশ। এতে এবার ঘটে চকবাজার ট্র্যাজেডি, প্রাণ হারান 67 জন। প্রশ্ন ওঠে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের উদাসীনতা নিয়ে। আবারও আদালতের হস্তক্ষেপ চান আইনজীবীরা। 2010 সনে যে উচ্চপদস্থ যে একটা তদন্ত কমিটি হয়েছিল, তারা যে 17 দফা একটা সুপারিশ করেছিলেন, সেই 17 দফা সুপারিশ অনুসরণ না করাটাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না? একটি বিশেষজ্ঞ কমিটি যাতে করা হয়, যাতে ওই 17 দফাটা ফলো আপ করা হয় এবং বিশেষ করে যাদের ব্যর্থতার কারণে আসলে এই ঘটনাটা ঘটেছে সেটা যাতে তদন্ত করে বার করা হয়। চকবাজারের ঘটনায় রোববার আলাদা 3টি রিট হয়েছে উচ্চ আদালতে। এবারও পুরান ঢাকার রাসায়নিক গুদাম সরানো এবং ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকা থেকে এই দাহ্য জাতীয় পদার্থ যে সমস্ত শিল্প কলকারখানায় ব্যবহার করা হবে সেটি সরিয়ে ফেলবার সুপারিশ ছিল, কিন্তু সেই সুপারিশগুলো একটিও কার্যকর হয়নি, যার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে চকবাজারে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার আলাদা এই 3টি রিট আবেদনের শুনানি হবে বলে জানান আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানী চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রোববার রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, গত বুধবার রাতে চুড়িহাট্টার শাহী জামে মসজিদ রোড এলাকায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়। এদিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া বিদেশে বাংলাদেশের মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। রেজানুল হক চৌধুরী শোভনকে ভিপি ও গোলাম রাব্বানীকে জিএস প্রার্থী করে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগ। তবে সংগঠনটির ক্ষুব্ধ একটি অংশ আলাদা প্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছে। বাম সংগঠনগুলো ও কোটা আন্দোলনকারীরা তাদের প্যানেল চূড়ান্ত করলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এদিকে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। ছাত্রলীগ প্রার্থীদের নাম জানা গেছে আগেই, তবু আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে পূর্ণাঙ্গ প্যানেল তুলে ধরে সংগঠনটি। ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ডাকসুতে সহসভাপতি প্রার্থী, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ডাকসুতেও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন। বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হুসাইন এজিএস প্রার্থী। কমন রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক বিএম লিপি আক্তার, আন্তর্জাতিক সম্পাদক
শাহরিমা তানজিমা অর্নি। কেন্দ্রীয় ছাত্র সংসদের পাশাপাশি হল সংসদের জন্য প্যানেল ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে একটি অংশ আলাদাভাবে প্যানেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ত্যাগী নেতৃত্ব বাংলাদেশ ছাত্রলীগে যারা দীর্ঘদিন শ্রম দিয়েছে তাদের সমন্বয়ে আমরা সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে আমরা এই আসন্ন ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। এদিকে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মিছিল শেষে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। বারবারই বলেছি আমাদের সকল প্রস্তুতি আছে, আমরা চূড়ান্ত মুহূর্তে আমাদের সকল সিদ্ধান্ত আপনারা দেখতে পাবেন। প্যানেল চূড়ান্ত করলেও বাম ছাত্র জোট ও কোটা আন্দোলনকারীরা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। জানা গেছে বৃহত্তর ঐক্য করতে আলোচনা চালিয়ে যাচ্ছে দুটি পক্ষ। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ের বহরমপুরে বিজিবি গ্রামবাসী সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় বিজিবির বিরুদ্ধে গ্রামবাসীর মামলার লিখিত অভিযোগ গ্রহণ করেছেন আদালত। রোববার হরিপুর আমলিয়া আদালতের বিচারক ফারহানা খান অভিযোগ আমলে নিয়ে আগামী ৬ মার্চ মামলা গ্রহণে শুনানির দিন ধার্য করেন। বিজিবির ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সহ বিজিবির ৭ সদস্যের নাম উল্লেখ এবং অজ্ঞাতদের আসামি করে ৩টি লিখিত অভিযোগ আদালতে দাখিল করা হয়। সংঘর্ষে নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, সাদেকের ভাই বাশেদ ও শিশু জয়নালের বাবা নূর ইসলাম বাদী হয়েছেন। আগামী ৬ মার্চের শুনানিতে এজাহার মামলা হিসেবে গ্রহণ হবে কিনা তা নির্ধারণ হবে বলে জানিয়েছেন বাদীর আইনজীবী। গত ১২ ফেব্রুয়ারি বহরমপুর গ্রামে গরু জব্দকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ২ জন সহ ২২ জনের নাম উল্লেখ করে ২টি মামলা করে বিজিবি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টয়লেট থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। রোববার সকাল 6:30টার দিকে মেডিকেলের নতুন ভবনের ২ নম্বর ওয়ার্ডের পাশের গোসলখানায় গিয়ে নবজাতককে দেখতে পান হাসপাতালের কর্মচারীরা। পরে শিশুটিকে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত নবজাতকের বাবা মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক জানান, উদ্ধার হওয়া নবজাতক মেডিকেলে ভর্তি কোনো রোগীর নয়, তবে তার দায়িত্ব নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। কে কাহারা রেখে গেছে এটা আমরা বলতে পারি না। বাথরুমে পাইছি আমরা, পাওয়ার পরে তাকে চিকিৎসার জন্য 211 নম্বর ভর্তি করা হচ্ছে। ওর ওজন প্রায় 800 গ্রামের মতো। আমরা যেটা ধারণা করছি হয়তো 32 উইকস প্রেগনেন্সি, কোনো আর্লি ডেলিভারি হয়েছে। বাট এটি আমরা খোঁজ দিয়ে দেখেছি এটি আমাদের হাসপাতালে ভর্তি কোনো রুগীর কেউ নয়, হয়তো কেউ আমার মনে হয় যে এখানে তো রেখে গিয়েছে। এবার প্রবাসীর খবর। প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক দল ও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন দেশে নানা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সৌদি আরবে জেদ্দা, মালয়েশিয়া, ইতালি ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার মালয়েশিয়া আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিনন্দন জানান। সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান ওয়াহিদ। শফিকুর রহমান চৌধুরী ও হুমায়ুন কবিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সদস্য নাসির জামিল। ইতালির রোমে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ইরফানুল হক। উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। আওয়ামী লীগ ও যুবলীগ দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শনিবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও যুবলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলনের পরিচালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর খালেদা বেগম। আওয়ামী ফাউন্ডেশন, যুবলীগ ও শ্রমিক লীগের আল তাইফ শাখার উদ্যোগে সৌদি আরবের তাইফে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার রাতে তাইফের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মুনির হোসেন। সৈয়দ ইফতেখার। চকবাজারের প্রভাবশালী কেমিক্যাল ব্যবসায়ীদের খুঁজে বের করতে সংশ্লিষ্টদের গাফিলতি ছিল বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.ডি. ইমাম। রোববার দুপুরে রাজধানী আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। রাসায়নিক গুদামের সঠিক পরিসংখ্যান সংগ্রহ করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। কেমিক্যালস, তারপরে এলএনজি থেকে শুরু করে অনেক রকমের জিনিসপত্র
যেগুলো দাহ্য পদার্থ এবং কিছু কিছু অতি দাহ্য। এখানে ফায়ার ব্রিগেডের দায়িত্ব ছিল প্রতি বছর তারা গিয়ে প্রত্যেকটি ফ্যাক্টরি দোকান তাদের দেখার কথা সিটি কর্পোরেশনের, তাদের দায়িত্ব ছিল গিয়ে দেখা কারা কারা ওখানে আছেন, সত্যি সত্যি ব্যবসা করছেন, কীরকম ব্যবসা করছেন। পুলিশের দায়িত্ব ছিল, তারাও তো সময় মতো গিয়ে দেখেনি। বলা হচ্ছে প্রভাবশালী মহল তারাই এখান থেকে সরে যেতে দেন নাই। কারা তারা? তাদেরকে তো খুঁজে বের করা উচিত ছিল আমাদের সকলেরই। পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউন সরানোর দায়িত্বে যাদের ছিল তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে অগ্নিকাণ্ডে আহতদের শারীরিক অবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় 7 আহত শ্রমিকের চিকিৎসার জন্য প্রত্যেকের পরিবারের হাতে 50,000 টাকা করে তুলে দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, যারা দায়িত্বে অবহেলা করেছে সরকার তাদের ছাড় দেবে না। নয় বছরের ব্যবধানে ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও টনক নড়েনি পুরান ঢাকাবাসীর। চুরিহাট্টা ট্র্যাজেডির রেশ না কাটলেও এখনও সচল হাজার হাজার কারখানা ও রাসায়নিক গুদাম। এমন বাস্তবতায় রাসায়নিকের গুদাম সরানোর দাবি যখন সর্বমহলে, ঠিক তখন বিশেষজ্ঞরা মনে করেন এই উদ্যোগ বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা। রাশেদ বাপ্পির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড ভাড়া নিয়ে এভাবেই চলছে প্লাস্টিকের পণ্য তৈরির কারখানা। পুরো কারখানা জুড়ে ছড়িয়ে আছে প্লাস্টিকের পণ্য ও প্লাস্টিকের পণ্য তৈরির কাঁচামাল। নিরাপদ কর্মপরিবেশ বলতে যা বোঝায় তার ছিটে ফোটাও নেই এই কারখানায়। আর এভাবে এমন কারখানায় কাজ করে যে শ্রমিকরাই শুধু বিপদে পড়ছেন তা কিন্তু নয়, এই ভবনসহ আশপাশের বাসিন্দারা রয়েছেন মহা ঝুঁকিতে। কারখানা নাকি গুদাম ঘর, প্রথম দেখায় বুঝে ওঠা দেয়। পুরো কক্ষে জানালা মাত্র দুটি, যার একটি বন্ধ মালামালের স্তূপে। দুটি দরজার একটি তালাবদ্ধ থাকে সবসময়ই। দিনরাত 24 ঘন্টা যান্ত্রিক উত্তাপে ঝুঁকিপূর্ণ পরিবেশেই নিরলস কাজ করেন শ্রমিকরা। রাজধানীর চকবাজার, লালবাগ, ইসলামবাগ, মৌলভীবাজার, পোস্তাসহ প্রায় প্রতিটি এলাকাতেই যন্ত্রের টুকটাক শব্দ। কোথাও প্লাস্টিকের সামগ্রী, কোথাও জুতা, স্যান্ডেল, আবার কোথাও তৈরি হয় নানা রকম প্রসাধনী। উচ্চ দাহ্য সম্পন্ন কাঁচামালই এসব পণ্য তৈরির মূল উপাদান। ট্রেড লাইসেন্স আছে, ফায়ার সার্ভিসের লাইসেন্স আছে। আমরা আসলে কারখানা এখান থেকে চেঞ্জ করছি, আমরা কামরাঙ্গীরচরে নিয়ে যাবো এই মাসেই। সরু রাস্তা, ঘনবসতি আর সর্বত্র দোকানপাটের ঠাসা পুরান ঢাকায় এখনো চোখে পড়ে গুদাম ভাড়া দেওয়ার চটকদার বিজ্ঞাপন। আমরা আসলে লোভে পড়েই আমরা এই ভাড়াটা দেই। আপনাকে দেখা গেলে একটা ফ্যামিলি যদি আমি দেই, ফ্যামিলি হয়তো সর্বোচ্চ 20,000 টাকা অ্যাডভান্স দিব। আর যদি আমি একটা মনে করেন গুডাউন ভাড়া দেই, তাহলে দেখা গেলে আপনার গিয়া 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা অ্যাডভান্স দিব। অনেক ভাড়াটিয়ারা জানে না কি জিনিস রাখতেছে না রাখতেছে, কিন্তু এত বিপজ্জনক জিনিস উপরে মানুষ মনে করেন একটা বোমার উপরে থাকতেছে মানুষ। বারবার দুর্ঘটনা ও প্রাণহানির জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে সঠিক পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। যে পলিটিক্যাল উইলের কারণে ট্যানারিগুলো সরেছে, সে একই ধরনের একটা পলিটিক্যাল উইল ছাড়া চকবাজারকে কেমিক্যাল মুক্ত করা বোধহয় সম্ভব হবে না। নিমতলী থেকে চুরিহাট্টা, ব্যবধান 9 বছর। সচেতনতা ও সমন্বিত উদ্যোগই পারে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। গড়ে প্রতি মাসে একটি করে প্লাস্টিক কারখানা বা গোডাউনে আগুন লাগছে রাজধানীর পুরান ঢাকায়। ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে এমন তথ্যই পাওয়া গেছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, দ্রুত গোডাউন ও কারখানা সরাতে পদক্ষেপ নিতে হবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। রাজধানীর পুরান ঢাকা, নাগরিক অসুবিধার সবকিছু নিয়ে বছরের পর বছর ধরে ঘিঞ্জি থেকে আরও ঘিঞ্জি হচ্ছে এই জনপদ। তার উপর আবাসিক এলাকাতেই গড়ে তোলা হয়েছে কারখানা, গোডাউন ও প্লাস্টিক সামগ্রীর হাজারো প্রতিষ্ঠান। সেসবের কারণেই কখনো ঘটছে নিমতলী, আবার কখনো চকবাজারের মতো ট্র্যাজেডি। ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশনের পরিসংখ্যান মতে গত 13 মাসে শুধু লালবাগ ও চকবাজার এলাকায় ঘটেছে 89টি অগ্নিকাণ্ডের ঘটনা। সেসব ঘটনায় ফায়ার সার্ভিস 23টি স্থানে আগুন নিভিয়েছে।
এর মধ্যে অর্ধেকেরও বেশি জায়গায় আগুন ছড়িয়েছে প্লাস্টিক ও গোডাউনের কারণে। গড়ে প্রতি মাসে একটি করে আগুন লাগছে আর কি। প্লাস্টিক কারখানা বা প্লাস্টিক গোডাউন যারা বাসা ভাড়া দিচ্ছে, বাসা ভাড়াতে টাকার পরিমাণটা কম পাচ্ছে, তারা ভাড়াটা কম পাচ্ছে। আর এক্ষেত্রে যদি কারখানা দেয় সেক্ষেত্রে দ্বিগুণ এবং কিছু কিছু ক্ষেত্রে 3 গুণও ভাড়া পাচ্ছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন ঝুঁকিপূর্ণ এসব প্রতিষ্ঠান সরাতে হবে আবাসিক এলাকা থেকে। এই ধরনের শিল্প একটি আলাদা জায়গাতেই হতে হয়, শিল্পগুলো সরিয়ে নিতে হবে, এইখানে পুনর্নির্মাণ করতে হবে। ভবিষ্যতে যারা সরে যাবে তাদের অন্য জায়গায় ভালো জায়গা দিতে হবে। পুরান ঢাকার কত বাসায় কারখানা ও গোডাউন ভাড়া দেওয়া আছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। একটি করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পুড়ে যায় মানুষ, ছাই হয় স্বপ্ন। সেই থেকে কয়েকদিন শিরোনাম হয় গণমাধ্যমের, কিন্তু কদিন পর আবারও সবকিছু ভুলে যায় সবাই। এভাবে আর কত। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। অনুমোদন ছাড়া ঝুঁকিপূর্ণ পরিবেশে গ্যাস সিলিন্ডার ব্যবহার ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে কসমেটিক্স তৈরির অভিযোগে কেরানীগঞ্জে 2টি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় শেভিং ফোম, ফেস ওয়াশ সহ বিপুল পরিমাণ নিম্নমানের কসমেটিক্স জব্দ করা হয়। এছাড়া একটি কারখানার মালিককে 2 লাখ টাকা জরিমানা ও অন্যটির বিরুদ্ধে মামলা করা হয়। নিয়ম বহির্ভূতভাবে কারখানা স্থাপন করে প্রসাধনী তৈরি হচ্ছে এমন খবরের ভিত্তিতে রোববার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায় র্যাব 10। এ সময় আবাসিক ভবনে ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক মিশিয়ে নিম্নমানের কসমেটিক তৈরি করতে দেখা যায় এসব কারখানায়। ন্যূনতম মান বজায় না রেখে এই সমস্ত কসমেটিক্সগুলো বাজারজাত করা হচ্ছে। এগুলো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ। এগুলো আমরা ব্যবহার করছি সচরাচর কিছু না জেনেই। র্যাবের নেতৃত্বে আরেকটি কারখানায় অভিযান চালায় বিস্ফোরক অধিদপ্তর, যেখানে দেখা যায় শেভিং ফোম তৈরিতে ঝুঁকিপূর্ণভাবে ব্যবহার করা হচ্ছে উচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন এলপিজি গ্যাস। নেওয়া হয়নি কোনো ধরনের অনুমোদন। এলপিজি বিধিমালা 2016 অনুসারে কেহ 125 কেজির উপরে এলপিজি মজুদ করতে পারেন না। এখানে আমরা বেশ অতিরিক্ত কিছু এলপিজি মজুদ করা হচ্ছে, যা এক্সপ্লোসিভ একটা বিশাল বিস্ফোরণ হতে পারে। অভিযান শেষে একটি কারখানাকে 2 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 2 মাসের কারাদণ্ডাদেশ দেয় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অন্য কারখানাটি অস্থায়ীভাবে সিলগালা করে দেওয়ার পাশাপাশি মামলা করা হয়। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। এলপি গ্যাস সিলিন্ডার মজুদে মানা হচ্ছে না নিরাপত্তার প্রয়োজনীয় নিয়ম। বেশিরভাগ গোডাউনেই বাতাস চলাচল ও আগুন নেভানোর ব্যবস্থা নেই। ফায়ার সার্ভিস বলছে ঝুঁকিপূর্ণ সংরক্ষণের কারণে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিস্ফোরক পরিদপ্তর জানায়, লোকবল সংকটের কারণে নিয়মিত তদারকি করতে পারছে না সংস্থাটি। এ অবস্থায় স্থানীয় প্রশাসনের সহায়তায় অনিরাপদ মজুতদারদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানোর আশ্বাস তাদের। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। এলপিজি সিলিন্ডারগুলো সংরক্ষণের জায়গায় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকা জরুরি। বৈদ্যুতিক সুইচ ও অন্যান্য উপকরণ থাকবে গোডাউনের বাইরের অংশে। স্থানটিও হতে হবে আগুনের ব্যবহার আছে এমন জায়গা থেকে দূরে। এমন সব শর্তে অনুমোদনের ছড়াছড়ি থাকলেও তদারকি না থাকায় শর্ত পালনের শিথিলতার সুযোগ নেন ব্যবসায়ীরা। এটা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম কানুন লেখা নাই যে আপনি ওয়ার্লিং এর দোকানের পাশে দোকান দিতে পারবে না, ব্যবসা বাণিজ্য দিতে পারবে না। যত খোলা হবে, খোলামেলা হবে তত ভালো হবে, কিন্তু জানালা আরো যদি বেশি থাকতো তাহলে আরো বেশি সুবিধা হতো, নিরাপত্তা আরো বেশি হতো। নিজস্ব নিরাপত্তা নেই বললেই চলে অনেক প্রতিষ্ঠানে, যা আশপাশের জনজীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নিয়ম মেনে সংরক্ষণ না করায় যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। একটা লেয়ার বা 2টা লেয়ার মতো রাখা যায়, বা 4টা 5টা 6টা লেয়ার রাখা যায় না। রেগুলেটরের উপর চাপ পড়ে যেটা মাঝে মাঝে যেটা লিক হয়ে যেতে পারে এবং তখন কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। যখন একটা দুর্ঘটনা হবে এটা কিন্তু সেন্সিটিভ, একটা থেকে আরেকটা আগুন লেগে যায়, তাপে এটা ট্রান্সফার করে যায়, তখন একটা বড় দুর্ঘটনা হতে পারে। মূলত ফায়ার সার্ভিস ও বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন নিয়েই ডিলার পর্যায়ে সিলিন্ডার মজুত করা হয়। সারা দেশে 17টি কোম্পানির আওতায় 2 কোটিরও বেশি সিলিন্ডার ব্যবহার হচ্ছে। এই ব্যবসায়ের জন্য 6000 প্রতিষ্ঠানের অনুমোদন থাকলেও অবৈধভাবে গড়ে উঠেছে আরো অনেক মজুতকারী প্রতিষ্ঠান। এই আইনে ক্ষমতা দেওয়া আছে, পুলিশ, লোকাল ম্যাজিস্ট্রেট, ওনারা এগুলোকে লাইসেন্স চেক করতে পারেন। উইদাউট লাইসেন্স হলেও ওনারা ধরে ওগুলোকে সিজ করে ফেলতে পারেন, মামলা দায়ের করতে পারেন। তো আমরা তাদেরকেও আরেকটু অ্যাক্টিভ করার জন্য আমরা আবার চিঠিপত্র শুরু করব। আমরা এটা নিয়ে খুব দ্রুত ড্রাইভ দিচ্ছি। 10টির বেশি গ্যাস সিলিন্ডার মজুত করলে সনদ নেওয়ার বিধান রয়েছে। গ্রাহকের কাছে সহজে পৌঁছাতে এক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়। ডিলার পর্যায়ে মজুতকালীন নিরাপত্তা আরো জোরদারের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন বলে মনে করে বিস্ফোরক পরিদপ্তর। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। অবশেষে দেশের ভোজ্য তেলের বাজারে স্থিরতা ফিরতে শুরু করেছে। 1.5 মাস পর এই সপ্তাহে প্রতিমন ভোজ্য তেলের দাম কমেছে 28 থেকে 30 টাকা।
তবে নানা অজুহাতে এখনো বাড়ছে চিনির দাম। এদিকে পেঁয়াজের দাম কেজি প্রতি 1 টাকা কমলেও 2 টাকা করে আদা ও রসুনের দাম বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের শুরু থেকে বাড়ছিল সব ধরনের ভোজ্য তেলের দাম। টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধির অজুহাতে ভোজ্য তেলের দাম মণ প্রতি 250 টাকা পর্যন্ত বেড়ে যায়। তবে ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট কমতে থাকায় এ সপ্তাহে এসে ভোজ্য তেলের দাম মণ প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। চাহিদা কম, তারপর আপনার এই মালের যোগান আছে বেশি, সরবরাহ খুব বেশি আছে, যার ধরুন একটু বাজারটা একটু কমের দিকে। চিনির দাম এখনো নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। মিলগুলি থেকে পর্যাপ্ত চিনি সরবরাহ না পাওয়ার অজুহাতে মণ প্রতি চিনির দাম বেড়েছে অন্তত 25 টাকা। মিনারা বলতেছে আন্তর্জাতিক বাজারের দাম মানে এটার দাম বেশি, আর ডলারের দামও নাকি বেড়েছে, সেই জন্য এরা স্বাভাবিকভাবে এদের কস্টিং বেশি হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে দেশে উৎপাদিত নতুন ডাল বাজারে শুরু করবে। এই অবস্থায় ব্যবসায়ীরা পুরাতন ডাল ছেড়ে দেওয়ায় দাম কমেছে। সবজির প্রচুর আমদানি হওয়াতে এবং নতুন ডাল আসার সম্ভাবনায় এই ডালের দাম কমতে শুরু করছে। সরবরাহ স্বাভাবিক থাকায় কেজিতে 1 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 14 টাকায়, কিন্তু হঠাৎ করে আদা ও রসুনের দাম কেজি প্রতি 2 টাকা বেড়ে গেছে। দেশীয় ফসল উঠছে সেজন্য পেঁয়াজের দাম একটু কমছে, আর রসুনের দাম বাড়ছে এখন রসুনের লাস্ট সিজন। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি করা ভোগ্যপণ্য পাইকারি বিক্রির জন্য নিয়ে আসা হয় চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। দেশের ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, এটা যেমন সত্য তেমনি এখানে দাম বাড়ানোর জন্য নানা কারসাজি চলে, এই অভিযোগও অবান্তর নয়। এই সপ্তাহ মুক্ত হতে পারল না এই ধরনের অভিযোগ থেকে, যে কারণে দাম বেড়েছে চিনিসহ বেশ কিছু ভোগ্যপণ্যের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। নাব্য সংকট, অবৈধ জালের ব্যবহার ও জলবায়ুর বিরূপ প্রভাবে গতিপথ পরিবর্তন করছে ইলিশ মাছ। সাগরে প্রচুর ইলিশ থাকলেও শুষ্ক মৌসুমে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ আসা কমে যাচ্ছে। এতে পেশা হারানোর শঙ্কায় জেলেরা। এ অবস্থায় নদীর প্রবেশ মুখে পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে ডুবোচর অপসারণের কথা বলছেন বিশেষজ্ঞরা। নাসিরুদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। দেশের প্রায় 30 ভাগ ইলিশ আহরিত হয় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে। ডিম ছাড়ার জন্য সাগরপথ ছেড়ে মিঠা পানির সন্ধানে নদীতে আসা ইলিশের একটা অংশ ধরা পড়ে শিকারীদের জালে। কিন্তু শুষ্ক মৌসুমে নাব্য সংকটের কারণে গভীর জলের মাছ নদীতে আসার পথে নানা বাধার মুখে পড়ছে। এছাড়া নদীর স্রোত কমে যাওয়ায় গভীর জলের সন্ধানে পরিবর্তন করছে গতিপথ। জেলেরা বলছেন, গত কয়েক বছর বর্ষা মৌসুমে ইলিশ পাওয়া গেলেও শুষ্ক মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। নদীর মাঝখানে অনেক চর পড়ে গেছে, তার জন্য নদীর স্রোত কমে গেছে। স্রোত কমে যাওয়ার কারণে সাগর থেকে মাছ উজানে আসতে পারতেছে না। যদি আগের মতন স্রোত থাকতো তো সাগরের থেকে মাছগুলো উঠতে হইতো। যদি এই চ্যানেলগুলো ড্রেজিং করিয়া ক্লিয়ার করে দেওয়া হইতো মেঘনা তেঁতুলিয়া নদীর, তাহলে আমাদের জেলেরা অনেকটাই সুবিধা হইতো। চলাচলের সময় বাধার সম্মুখীন হলে ইলিশের গতি পরিবর্তনের কথা উল্লেখ করে নাব্য সংকট দূর ও অবৈধ জাল অপসারণের উপর গুরুত্ব দিলেন এ বিশেষজ্ঞ। আমরা যদি পরিকল্পিত আকারে নদীতে যে ডুবোচরগুলো আছে সেগুলো যদি আমরা সংস্কার করতে পারি এবং যে অবৈধ যে জালগুলো আছে সেগুলো যদি আমরা সমূলে বিনাশ করতে পারি, আমার মনে হয় যে ইলিশের যে লক্ষ্য উৎপাদন সেটা আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো। আর ইলিশের উৎপাদন অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। প্রতিবন্ধকতায় যে সমস্ত আসবে আমরা সরকারের নজরে আনবো এবং আমরা চেষ্টা করব অতি দ্রুত সেই সমস্ত বাধাগুলো অপসারণ করে আমাদের এই মাছের উৎপাদনকে বৃদ্ধি করা। সাগরের সাথে মেঘনা তেঁতুলিয়া নদীর সংযোগ স্থলগুলোতে অর্ধশতাধিক ডুবোচর রয়েছে। এসব চরের কারণে শুষ্ক মৌসুমে নদীর স্রোত কমে যাচ্ছে বলে মনে করেন জেলেরা। সময় সংবাদ, ভোলা। হঠাৎ করে মারা যাচ্ছে খুলনা ডুমুরিয়া উপজেলার সড়কের পাশের বড় বড় গাছ। গত 6 থেকে 7 মাস ধরে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে গাছে মরক লাগা শুরু হয়। এলাকাবাসীর দাবি, এ বিষয়ে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কোনো পদক্ষেপই নেওয়া হচ্ছে না। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনার ডুমুরিয়া উপজেলার সড়ক ও আঞ্চলিক মহাসড়কের পাশে রয়েছে সারি সারি শিরীষ, কড়াই, বাবলা সহ বেশ কিছু গাছ। এসব গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি সড়কের দুই পাড় সুরক্ষিত করে।
কিন্তু প্রায় 6 থেকে 7 মাস আগে উপজেলার সাহস ইউনিয়নের বসুন্দিয়া বাজার থেকে চটচটিয়া নামক এলাকা পর্যন্ত এবং সদর ইউনিয়ন থেকে সরাবপুর ইউনিয়নের বেশ কিছু জায়গায় কয়েকশো গাছের পাতা ঝরতে দেখা যায়। কিছুদিন পর গাছে বড় গর্ত হয়ে বিবর্ণ আকার ধারণ করে বাকল ও ডালপালা ভেঙে পড়ে। আবার কোনো কোনো গাছ নিজে নিজে উপড়ে পড়ছে রাস্তার উপর। এলাকাবাসী জনস্বার্থে এ বিষয়ে দ্রুত সমাধান চান। প্রাথমিক পর্যায়ে আপনার ওই পাতা টাতা শুকিয়ে যেত, শুকিয়ে যাওয়ার পর আস্তে আস্তে পাতাগুলো পড়ে যেত। সর্বশেষ পর্যায়ে আপনার সমস্ত গাছই শুকায় গেছে। আস্তে আস্তে এটা বাড়ছে, এই কারণ আমার মনে হয় আশু খুঁজে বের করে এটা সমাধান দরকার। সুরা হোক, কারণ রাস্তার পাশে গাছ না থাকলে পরিবেশ ভালো থাকে না। তবে পরিবেশ বিশেষজ্ঞরা গাছ মারা যাওয়ার বিষয়টিকে জলবায়ু পরিবর্তনজনিত কারণ হিসেবে দেখছেন। এখানে প্রচুর পরিমাণে আরো গাছ লাগাইতে হবে বেশি করে, যাতে করে আমাদের যে জলবায়ুগত যে পরিবর্তনটা হচ্ছে এটা যদি আমরা রক্ষা করতে পারি গাছ লাগানোর মাধ্যমে, ফলে আমাদের এই যে ক্ষতিটা এটা আস্তে আস্তে কমে আসবে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা এর প্রতিকারের বিষয়ে উদ্যোগ গ্রহণের কথা জানান। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি সময় থাকতে যে গাছগুলা যদি করতে না পারি তাহলে এই পরবর্তীতে ওটা দেওয়া জ্বালানি ছাড়া আর কিছুই হবে না। তো অবশ্যই এটা আমি দেখব। স্থানীয়দের মতে অজ্ঞাত রোগে গত কয়েক মাসে প্রায় 350 গাছ মারা গেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ভুল আসামি হিসেবে দীর্ঘ 11 বছর ভারতের কারাভোগের পর দেশে ফেরত আনা মোংলার বাদল ফরাজীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় মানবাধিকার কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রোববার দুপুরে উপজেলা শহরে টি.এ. ফারুক সড়কে বাদল ফরাজীর বাড়িতে যান কমিশনের পরিচালক আল মাহমুদ ফয়জুল কবিরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। অধিকতর তদন্তের জন্য আগামী মার্চে মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলটি ভারত সফর করবে বলে জানানো হয়েছে। 2008 সালের 13 জুলাই তাজমহল দেখতে ভারতে যায় 8ম শ্রেণীর ছাত্র বাদল ফরাজী। পরে দিল্লির এক বৃদ্ধা হত্যা মামলার আসামি বাদল সিং এর নামের সঙ্গে মিল থাকায় বাদল ফরাজীকে গ্রেপ্তার করে ভারতের কারাগারে পাঠায় বিএসএফ। দীর্ঘ 11 বছর কারাভোগের পর 2018 সালের 6 জুলাই বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনে বাংলাদেশ সরকার। বর্তমানে সে গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী রয়েছে। বাদল ফরাজী আমাদেরকে বলেছে যে সে আপিলের ডিভিশন পর্যন্ত গিয়েছিল, কিন্তু আপিলের ডিভিশনের কোনো কাগজপত্র আমাদের কাছে নেই। তো জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মহোদয় এই সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ওইখানে যোগাযোগ করে সেটা আমরা মানবাধিকার কমিশন, ভারত, বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট সকল জায়গায় আমরা কথা বলবো। কথা বলে সে যদি সত্যি নির্দোষ হয় এবং ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্স হয়, তাহলে এই বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 8 মিনিটের কমান্ডো অভিযানে চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাই ঘটনার অবসান, গুলিতে অস্ত্রধারী নিহত, পাইলট ক্রু সহ যাত্রীরা নিরাপদে, তদন্ত কমিটি গঠন। কর্ণফুলীর তলদেশে দেশের প্রথম সুড়ঙ্গ পথের খনন শুরু, যুক্ত হবে কক্সবাজারের মহাসড়কের সঙ্গে। প্রধানমন্ত্রী বললেন, উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করল বাংলাদেশ। চকবাজারে পুড়ে যাওয়া গাড়ির সিলিন্ডার অক্ষত, ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই আগুন, বলছেন প্রত্যক্ষদর্শীরা। সব দিক মাথায় রেখেই চলছে তদন্ত। ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও টনক নড়েনি পুরান ঢাকাবাসীর। এখনও সচল হাজার হাজার কারখানা, ঝুলছে গুদাম ভাড়ার নোটিশ, ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টের 3টি রিট। এবং ডাকসু নির্বাচনে ছাত্রলীগের শোভন রাব্বানী পরিষদ ক্ষোভ ধরা দিচ্ছেন নতুন প্যানেল। প্রার্থী চূড়ান্ত বাম দলগুলোর বিভিন্ন দাবিতে ছাত্র দলের বিক্ষোভ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *, বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।